你说这个人是人妖吗？我跟你说，你在你敢打？ থাইল্যান্ডের এক লিফটের ভেতর দুজন লোক তাদের সামনে দাঁড়িয়ে থাকা এক সুন্দরী রমণীকে নিয়ে তর্কে জড়িয়ে পড়ে। একজন খুব কনফিডেন্সের সাথে দাবি করে বসে যে থাইল্যান্ডের সব সুন্দরী মেয়েই আসলে লেডি বর বা হিজড়া। সে তার সঙ্গীকে বাজি ধরার চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় এবং বারবার উস্কে দিতে থাকে। তোমার কি সাহস আছে গিয়ে জিজ্ঞেস করার? দুজনের এই ইগো আর সাহসের লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই সেই সুন্দরী মেয়েটি ফোন রিসিভ করে।喂 ，Hello，我电梯里呢，电梯里有俩二逼。 মেয়েটি সোজা বলে দেয়, হ্যালো, আমি এখন লিফটে আছি আর আমার সাথে এখানে দুটো আস্ত বলদ দাঁড়িয়ে আছে। লিফটের মধ্যে তিনজন মানুষের এই অদ্ভুত কথোপকথন আর বাজি ধরার চ্যালেঞ্জ। কিন্তু পরিস্থিতিটা হঠাৎ এমন কেন হলো? কেনই বা তারা একে অপরকে পাগল বলছে? চলুন এই হাস্যকর এবং রোমাঞ্চকর ঘটনার পেছনের আসল গল্পটা শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা পরিচিত হই আমাদের হিরো জু ল্যাংয়ের সাথে, যে একজন সফল ব্যবসায়ী। গত 4 বছর ধরে সে তার রক্তজল করা পরিশ্রম দিয়ে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করেছে, যার নাম সুপার অয়েল বা তেল বাবা। এই প্রযুক্তির কাজ হলো, আপনি যদি গাড়িতে 3 ভাগের 2 ভাগ তেল ভরেন এবং সেখানে মাত্র 2 ফোঁটা এই কেমিক্যাল দেন, তাহলে তেলের ট্যাঙ্ক একদম ফুল হয়ে যাবে। মানে বুঝতেই পারছেন, এটা যদি মার্কেটে আসে তাহলে জ্বালানি বা তেলের খরচ অর্ধেক হয়ে যাবে, আর জু ল্যাং হয়ে যাবে কোটি কোটি টাকার মালিক। জু ল্যাং তার ক্যারিয়ার নিয়ে এতটাই সিরিয়াস যে সে একজন পুরো দস্তুর ওয়ার্কাহলিক। কাজ ছাড়া সে দুনিয়ার আর কিচ্ছু বোঝে না, আর এই কাজের চক্করে পড়ে সে নিজের পরিবার, বউ, বাচ্চা কাউকেই সময় দিতে পারে না। তার মেয়েকে সে কথা দিয়েছিল তাকে অ্যাকোয়ারিয়ামে নিয়ে যাবে, কিন্তু কাজের বাহানা দিয়ে সে 1-2 বার নয়, মোট 7 বার সেই প্ল্যান বাতিল করেছে। তার বউ এই অবহেলা আর সহ্য করতে পারছে না। সে সোজাসুজি জানিয়ে দিয়েছে যে সে ডিভোর্স চায়। কিন্তু জু ল্যাংয়ের মাথায় এখন ডিভোর্স বা সংসার নয়, বরং ঘুরছে থাইল্যান্ড যাওয়ার প্ল্যান, কারণ সেই বড় বস এখন থাইল্যান্ডে আছে। জু ল্যাং তার বউয়ের কাছে মাফ চাওয়ার বা ডিভোর্স আটকানোর চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় তার অফিস কালিগ এবং চরম শত্রু গাওবো। গাওবো এসে তাকে খোঁচা দিয়ে জিজ্ঞেস করে, কি ভাই, ভাবির সাথে আবার রোম্যান্স চলছে নাকি? তুমি না প্যারিসে হানিমুনে ছিলে, হঠাৎ ফিরে এলে যে? জু ল্যাং বুঝতে পারে গাওবো তাকে সন্দেহ করছে। আসলে গাওবো আর জু ল্যাং একসময় ভার্সিটির বন্ধু ছিল, কিন্তু এখন এই সুপার অয়েল প্রজেক্ট নিয়ে তারা একে অপরের শত্রু। গাওবো চায় এই প্রযুক্তি ফরাসিদের কাছে একবারে বিক্রি করে টাকা কামিয়ে নিতে, কিন্তু জু ল্যাং চায় এটার উপর আরও গবেষণা করে দীর্ঘমেয়াদী লাভ করতে। যেহেতু কোম্পানিতে দুজনের শেয়ার সমান, তাই যে আগে বড় বস লাও ঝোয়ের কাছ থেকে অথরাইজেশন লেটার বা সাইন নিতে পারবে, প্রজেক্ট তার। জু ল্যাং গোপন সূত্রে খবর পায় যে বড় বস লাও ঝো এখন থাইল্যান্ডের চিয়াংমাইতে আছেন। সময় একদম কম, তাই তার সেক্রেটারি তাকে একটা লোকাল ট্যুরিস্ট গ্রুপ লিটল রেড হ্যাটের সাথে থাইল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করে দেয়। প্ল্যান হলো, জু ল্যাং সেখানে পৌঁছালে তার সেক্রেটারি তাকে বসের এক্স্যাক্ট লোকেশন বা ম্যাপ পাঠিয়ে দেবে। এয়ারপোর্টে বসে জু ল্যাং তার সেক্রেটারি লিলিকে ধমক দিয়ে বলে, ম্যাপ এখনো পেলাম না কেন? আমি কি থাইল্যান্ডে গিয়ে হাওয়ায় খুঁজবো? সেক্রেটারি মজা করে বলে, গেলেই পাবেন, টেনশন নেবেন না। জু ল্যাং জানে না তার এই যাত্রা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। প্লেনে ওঠার পর জু ল্যাংয়ের ফোন চালু ছিল, কারণ সে ম্যাপটা রিসিভ করার চেষ্টা করছিল। সেই আমলের স্লো ইন্টারনেট, তাই ফাইল নামতে দেরি হচ্ছিল। ঠিক তখনই তার পাশের সিটে বসা এক অদ্ভুত লোক তাকে জ্ঞান দেওয়া শুরু করে, ভাই ফোনটা বন্ধ করেন, প্লেন যদি ক্র্যাশ করে তখন কি হবে? জু ল্যাং বিরক্ত হয়ে বলে, আমার জানা আছে, আপনাকে শেখাতে হবে না। কিন্তু ওই লোকটা নাছোড়বান্দা। সে এয়ার হোস্টেস ডেকে নালিশ করে জু ল্যাংয়ের ফোন বন্ধ করিয়ে ছাড়ে। এই অদ্ভুত লোকটার নাম ওয়াং বাও। সে পেশায় স্কাংলিয়েং পাং বা পেঁয়াজ রুটি বিক্রেতা। ওয়াং বাও থাইল্যান্ডে যাচ্ছে তার কিছু স্বপ্ন পূরণ করতে। তার একটা উইশ লিস্ট আছে, যেমন স্পা করা, হাতির পিঠে চড়া, গাছ লাগানো আর থাইল্যান্ডের লেডি বয় দেখা। সে একটা এন্ট্রি ফর্ম পূরণ করার জন্য জু ল্যাংয়ের সাহায্য চায়। জু ল্যাং তাকে জিজ্ঞেস করে, তুমি থাইল্যান্ডে কি করতে এসেছো? ওয়াং বাও তার লিস্ট দেখায়, সেখানে লেখা সে তাজমহল দেখতে চায়। জু ল্যাং ধমক দিয়ে বলে, ভারে, তাজমহল ইন্ডিয়াতে, থাইল্যান্ডে না। ওয়াংবাও মন খারাপ করে ওই প্ল্যানটা বাদ দেয়। এরপর সে জু ল্যাংকে তার গার্লফ্রেন্ডের ছবি দেখায়। জু ল্যাং ছবি দেখে অবাক, এটা তো নায়িকা ফ্যান বিংবিং, এটা তোমার গার্লফ্রেন্ড? ওয়াংবাও সিরিয়াস মুখে বলে, হ্যাঁ, ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকে আদর করে ফ্যান ফ্যান ডাকি। জু ল্যাং বুঝতে পারে এই লোকটার মাথায় নির্ঘাত সমস্যা আছে, এটা ম্যাগাজিন থেকে কেটে নেওয়া ছবি। থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্টে নামার পর জু ল্যাং ফোন অন করতেই দেখে তার ফোন হ্যাং করছে। স্ক্রিনে অদ্ভুত সব সংকেত। সে বুঝতে পারে তার ফোনে ভাইরাস বা ট্র্যাকার ইনস্টল করা হয়েছে। আর তখন
তখনই ওয়াংবাও তাকে বলে, ভাই আমি একটু আগে টয়লেটে ওই চশমা পরা লোকটাকে গাওবোকে ফোনে কথা বলতে শুনলাম। সে বলছিল জিপিএস ট্র্যাকিং, ভাইরাস এসব কি বালাই। জুল্যাং মুহূর্তেই বুঝে যায় গাওবো তার পিছু নিয়েছে আর তার ফোনেই ট্র্যাকার বসিয়ে দিয়েছে, মানে সে যেখানেই যাবে গাওবো তাকে খুঁজে পাবে। জুল্যাং তখন একটা বুদ্ধি করে, সে তার ফোনটা চুপিসরে ওয়াংবাওয়ের ব্যাগের সাইড পকেটে ঢুকিয়ে দেয়। তার প্ল্যান হলো গাওবো এখন ট্র্যাকার ফলো করে ওয়াংবাওয়ের পিছু নেবে আর এই ফাঁকে জুল্যাং চিয়াংমাই চলে যাবে। জুল্যাং তাড়াতাড়ি একটা ট্যাক্সি নিয়ে এয়ারপোর্ট থেকে বেরোয়, কিন্তু ব্যাংককের ট্রাফিক জ্যাম সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। গাড়ি একদম নড়ছে না। জুল্যাং ড্রাইভারকে তাড়া দেয়, ভাই একটু শর্টকাট মারেন, আমার ফ্লাইট মিস হয়ে যাবে। ড্রাইভার খুব শান্ত গলায় বলে, স্যার শান্ত হন, যাই এখানে পুলিশ নেই, ক্যামেরাও নেই। জুল্যাং বলে, তাহলে তো ভালো, জোরে টানেন। কিন্তু ড্রাইভার উল্টো গাড়ি থামিয়ে তার ফ্যামিলি অ্যালবাম দেখা শুরু করে। জুল্যাং রেগে ফেটে পড়ে। শেষমেশ যখন জুল্যাং এয়ারপোর্টে পৌঁছায় তখন কাউন্টারে গিয়ে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার পাসপোর্ট পকেটে নেই। সে তাড়াহুড়োয় পাসপোর্টটা সেই ট্যাক্সিতে ফেলে এসেছে। পাসপোর্ট ছাড়া টিকিট কাটা সম্ভব নয়, তাই সে প্লেনে উঠতে পারে না। তার একমাত্র উপায় হলো এখন ট্রেনে বা বাসে করে যাওয়া। এয়ারপোর্টের বাইরে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ সে দেখে তার সামনে গাওবো দাঁড়িয়ে। জুল্যাং অবাক হয়, আমি তো ট্র্যাকার সহ ফোনটা ওয়াংবাওকে দিয়েছিলাম, তাহলে গাওবো আমার কাছে কি করে এলো? গাওবো হাসতে হাসতে জুল্যাংয়ের দিকে এগিয়ে আসে এবং পকেট থেকে জুল্যাংয়ের সেই ফোনটা বের করে দেয়। গাওবো বলে, তোমার ফোন হারিয়ে গিয়েছিল তাই না, আমি ওটা ফেরত দিতে এসেছি। আসলে হয়েছে কি, ওয়াংবাও খুব সৎ মানুষ। সে যখন দেখেছে তার ব্যাগে জুল্যাংয়ের ফোন, সে সেটা গাওবোকে দিয়েছে যাতে সে জুল্যাংকে পৌঁছে দেয়। জুল্যাং রেগে নিজের চুল ছিঁড়তে চায়। ওয়াংবাওয়ের সততার কারণে তার প্ল্যান ভেস্তে গেছে। গাওবো তাকে ফোনটা দিয়ে চলে যায়। জুল্যাং ভাবে এই ফোনে ট্র্যাকার আছে, তাই সে ফোনটা ব্রিজের নিচে একটা ট্র্যাকে ফেলে দেয় যাতে গাওবো ভুল সিগন্যাল পায়। কিন্তু কপাল খারাপ, গাওবো সেটাও দেখে ফেলে। এখন জুল্যাংয়ের অবস্থা খুব খারাপ। টাকা নেই, পাসপোর্ট নেই, থাকার জায়গা নেই। তার একমাত্র ভরসা এখন সেই ওয়াংবাও, কারণ ওয়াংবাওয়ের কাছে পাসপোর্ট আছে, তার সাথে থাকলে অন্তত হোটেলে ওঠা যাবে। জুল্যাং ওয়াংবাওকে খুঁজে বের করে এবং মিথ্যে বন্ধুত্বের নাটক শুরু করে। সে বলে, ভাই আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না, চলো আমি তোমাকে 5 স্টার হোটেলে রাখবো। ওয়াংবাও সরল মনে বিশ্বাস করে। তারা দুজনে একটা হোটেলে ওঠে, কিন্তু ওয়াংবাও হোটেলে ঢুকেই সেলফি তুলে সোশ্যাল মিডিয়া উইবোতে পোস্ট করে দেয়, সাথে লোকেশন ট্যাগ আর ক্যাপশন দেয়, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে থাইল্যান্ডে। গাওবো তো জুল্যাংয়ের সোশ্যাল মিডিয়া ফলো করছিলই, সে এই পোস্ট দেখেই বুঝে যায় তারা কোন হোটেলে আছে। হোটেলে খাওয়া দাওয়ার সময় জুল্যাং আর ওয়াংবাওয়ের মধ্যে এক আজব বিজনেস আলোচনা হয়। ওয়াংবাও বলে সে পেঁয়াজ রুটি বানায়। জুল্যাং তার বিজনেসম্যানের বুদ্ধি খাটিয়ে হিসাব করে, তুমি যদি এক একটা রুটি 2.5 টাকায় বিক্রি করো, খরচ 1 টাকা, তাহলে দিনে 800টা রুটি বেচলে মাসে 26,000 টাকা লাভ হবে। কিন্তু তুমি যদি ফ্র্যাঞ্চাইজি খোলো, বেজিংয়ে 100টা দোকান দাও আর সারা দেশে 5,000 দোকান দাও, তাহলে বছরে তোমার লাভ হবে 300 কোটি টাকা। ওয়াংবাও হাঁ করে তাকিয়ে থাকে, তারপর বলে, না ভাই, আমার রুটি আমাকেই বানাতে হয়, হাতে না বানালে স্বাদ আসে না। জুল্যাং হতাশ হয়ে বলে, তোর সাথে বিজনেসের কথা বলাই ভুল। খাবার টেবিলে বসে ওয়াংবাও পাশের টেবিলে একটা সুন্দরী মেয়েকে দেখে উত্তেজিত হয়ে যায়। সে জুল্যাংকে জিজ্ঞেস করে, ভাই এটা কি লেডি বয়? জুল্যাং বিরক্ত হয়। এরপর যখন তারা লিফটে ওঠে, সেখানেও আরেকজন সুন্দরী মেয়েকে দেখে ওয়াংবাও আবার ফিসফিস করে, ইনি কি লেডি বয়? ঠিক তখনই লিফটের দরজা খোলে আর তারা দেখে গাওবো ঠিক তাদের সামনেই দাঁড়িয়ে। জুল্যাং ভয়ে জমে যায়। সে ওয়াংবাওকে ফিসফিস করে বলে, তুমি গিয়ে দেখো গাওবো কোন রুমে ঢোকে, কিন্তু সাবধান ও যেন তোমাকে না দেখে। ওয়াংবাও গোয়েন্দার মতো পিছু নেয়, কিন্তু গাধার মতো রুম নম্বরটা ঠিকভাবে দেখতে পারে না। 2207 নাকি 2209 সে কনফিউজড হয়ে যায়। জুল্যাং এখন মহা বিপদে। তার পাসপোর্ট নেই আর গাওবো তাদের পিছু ছাড়ছে না। জুল্যাং একটা মাস্টার প্ল্যান করে। সে ওয়াংবাওকে বলে, গাওবো লোকটা খুব খারাপ, সে আমার বউকে ভাগিয়ে নিয়ে যেতে চায়, আমাকে সবুজ টুপি মানে বউ পরকিয়া করছে পড়াতে চায়। তুমি যদি ওর রুম থেকে ওর পাসপোর্টটা চুরি করে আনতে পারো, তাহলে ও আর আমাদের পিছু নিতে পারবে না। ওয়াংবাও এই পরকিয়ার গল্প শুনে খুব রেগে যায় এবং জুল্যাংকে সাহায্য করতে রাজি হয়। প্ল্যান অনুযায়ী গাওবো যখন মাসাজ অর্ডার করে এবং মাসাজম্যান বাইরে যায়, সেই সুযোগে ওয়াংবাও মাসাজম্যান সেজে গাওবোয়ের রুমে ঢুকে পড়ে। গাওবো উপর হয়ে শুয়েছিল, মুখে মাস্ক, তাই সে ওয়াংবাওকে চিনতে পারে না। ওয়াংবাও যেহেতু রুটি বানায়, সে গাওবোয়ের পিঠকে আটার দলা মনে করে এমন জোরে ডলাই মলাই শুরু করে যে গাওবো ব্যথায় কুকিয়ে ওঠে। ওদিকে জুল্যাং ভুল রুম নম্বর 2209 ঢুকে পড়ে পাসপোর্ট খুঁজতে, কিন্তু হাই কপাল, ওই রুমে এক বিদেশি লোক তার থাই লেডি বয় প্রেমিকার সাথে রোম্যান্স করছিল। জুল্যাং ভয় খাটের নিচে লুকিয়ে পড়ে। খাটের ওপর চলছে ধুম ধাড়াক্কা আর নিচে জুল্যাং বেচারা নিজের শ্বাস আটকে পড়ে আছে। সেই রাতে এক লঙ্কা কাণ্ড ঘটে যায়।
গাওবোয়ের পিঠের ছাল উঠে যাওয়ার দশা, আর জুল্যাং ধরা পড়তে পড়তে বেঁচে যায়। কোনো মতে তারা হোটেল থেকে পালিয়ে পরদিন সকালে ট্রেন স্টেশনে যায়। জুল্যাং সারা রাত ঘুমাতে পারেনি। তার ওপর ওয়াংবাওয়ের বোকামি। ওয়াংবাও তার ফোন থেকে সেই লেডি বয়ের ছবি ডিলিট করতে গিয়ে ভুল করে জুল্যাংয়ের ম্যাপের ছবিটাই ডিলিট করে দেয়। জুল্যাংয়ের মাথায় রক্ত উঠে যায়। ম্যাপ ছাড়া সে বসকে খুঁজে পাবে কিভাবে? অগত্যা জুল্যাং একটা নতুন সিম কার্ড কিনে আবার ম্যাপটা ডাউনলোড দেওয়া শুরু করে। ট্রেনের সিটে বসে ডাউনলোড যখন 50% হয়েছে, তখন জুল্যাংয়ের বউ ফোন করে। বউ ডিভোর্সের ব্যাপারে কথা বলতে চায়। ওয়াংবাও পাশে বসে সব শুনছিল। সে অবাক হয়ে বলে, ভাই, আপনার বউ আছে, বাচ্চা আছে, তাহলে আপনি গাওবোয়ের বউয়ের নিয়ে টানাটানি করছেন কেন? জুল্যাং রাগে কিছু বলে না। তখন ওয়াংবাও রেগে গিয়ে জুল্যাংয়ের ফোন থেকে সিম কার্ডটা খুলে ফেলে দেয়। বাস, জুল্যাংয়ের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ডাউনলোডটা মাঝপথে আটকে গেল, ম্যাপটা পাওয়া হলো না। সে চিৎকার করে বলে, তোর সমস্যা কি? আমরা কি বন্ধু? তোকে আমি চিনি, তুই আমার সব শেষ করে দিলি। সে ওয়াংবাওয়ের হাত থেকে তার ডায়েরিটা কেড়ে নিয়ে রাস্তায় ফেলে দেয়। ওয়াংবাও খুব কষ্ট পায়। সে চুপচাপ ডায়েরিটা কুড়িয়ে আনে। কিছুক্ষণ পর জুল্যাংয়ের রাগ একটু কমে, কারণ তার ফোনে হঠাৎ একটা ছবি আসে, একটা মন্দিরের ছবি। সে খেয়াল করে ওয়াংবাওয়ের তোলা একটা ছবির সাথে এই মন্দিরের মিল আছে। সে বুঝতে পারে বস এই মন্দিরেই আছে। জুল্যাং আবার ওয়াংবাওকে পটায়, কারণ তার এখন গাড়ি দরকার, আর ওয়াংবাওয়ের সাথে থাকলে সুবিধা। 你知道这是哪儿？ তারা একটা লোকাল ট্রাকে চড়ে চিয়াংমাইয়ের দিকে রওনা দেয়। পথে তারা অনেক মজা করে। হাতির পিঠে চড়ে না বটে, কিন্তু তারা নদীতে প্রদীপ ভাসায়। ওয়াংবাও তার ডায়েরির উইশলিস্ট পূরণ করতে থাকে। এই জার্নিতে তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়। জুল্যাং বুঝতে পারে ওয়াংবাও বোকা হতে পারে, কিন্তু তার মনটা খুব ভালো। অবশেষে তারা সেই মন্দিরের কাছাকাছি পৌঁছায়। জুল্যাং জানে গাওবো তাদের খুব কাছেই আছে। সে ওয়াংবাওকে বলে, তুমি এখানে ওয়েট করো, আমি বসের সাথে দেখা করে আসছি। জুল্যাং চলে যাওয়ার পর গাওবো সেখানে হাজির হয়। গাওবো ওয়াংবাওকে ধরে ফেলে এবং মারধর শুরু করে। বল জুল্যাং কোথায়? ওয়াংবাও প্রথমে কিছু বলে না, কিন্তু গাওবো যখন তাকে খুব মারে, তখন সে বলে দেয় যে জুল্যাং মন্দিরে গেছে। তবে ওয়াংবাও গাওবোকে একটা অদ্ভুত উপদেশ দেয়, ভাই, বউ চলে গেলে যেতে দেন, অন্য কারো বউয়ের দিকে নজর দিয়েন না। গাওবো তো অবাক হয়, মানে কি? জুল্যাং আমার বউয়ের দিকে নজর দিয়েছে মানে কি? ও তো আমার বিজনেস পার্টনার। গাওবো বুঝতে পারে ওয়াংবাওকে জুল্যাং ভুলভাল বুঝিয়েছে। ওদিকে জুল্যাং মন্দিরে ঢুকে দেখে সেখানে একদল লোক বসে আছে, মাঝখানে একজন বয়স্ক লোক যাকে সে লাউঝো বা বস মনে করে। সে খুশিতে গদগদ হয়ে সেই লোকটার সামনে গিয়ে নিজের প্রজেক্টের কথা বলতে শুরু করে। সে যখন খুব আবেগের সাথে কথা বলছে, তখন হঠাৎ সে খেয়াল করে টেবিলের ওপর কোনো কন্ট্রাক্ট পেপার নেই, বরং আছে কিছু প্রাচীন মূর্তি। সে ভুল জায়গায় চলে এসছে। এরা আসলে কোনো বিজনেস মিটিং করছে না, এরা স্মাগলার বা মাফিয়া। জুল্যাং ভয়ে পিছিয়ে আসতে চায়, কিন্তু মাফিয়ারা তাকে ঘিরে ফেলে। ঠিক এই সময় সেখানে হন্তদন্ত হয়ে ছুটে আসে ওয়াংবাও। সে চিৎকার করে জুল্যাংকে বলে, ভাই, আপনি আমাকে ফেলে এলেন কেন? মাফিয়ারা আরো কনফিউজড হয়ে যায়। আর নাটকের শেষ অঙ্ক হিসেবে সেখানে এন্ট্রি নেয় গাওবো। তিনজনেই এখন মাফিয়াদের ডেরায়। পরিস্থিতি এখন থুমথুমে। জুল্যাং আর গাওবো যখন মাফিয়াদের বসের সামনে দাঁড়িয়ে তর্ক করছে যে ইনি আসল বস নাকি নকল বস, তখন মাফিয়ারা ভাবছে এরা নিশ্চয়ই পুলিশের চর বা অন্য কোনো গ্যাংয়ের লোক। গাওবো চিৎকার করে বলছে, তুই আমাকে গ্রিন হ্যাট পরিয়েছিস, মানে আমার বউয়ের সাথে প্রেম করছিস, এই জন্য আমি তোকে ছাড়বো না। ওদিকে মাফিয়া বস এই গ্রিন হ্যাট বা পরকীয়ার কিছুই বুঝছে না। সে ভাবছে এরা কোনো সাংকেতিক ভাষায় পুলিশি অভিযানের কথা বলছে। এর মধ্যে আমাদের ওয়াংবাও তার স্বভাব মতো ভুল বুঝে বসে আছে। সে ভাবছে গাওবো রেগে আছে কারণ তার বউ পরকীয়া করেছে, আর এই পুরো মারামারিটা হচ্ছে সেই পারিবারিক ঝামেলার কারণে। রাগের মাথায় বস তার টেবিলে থাপ্পড় মারে, আর সাথে সাথে টেবিলের ওপর থাকা সব দামি প্রাচীন মূর্তি মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। বাস, শুরু হয়ে যায় লঙ্কা কাণ্ড। মাফিয়ারা তাদের বন্দুক আর লাঠি বের করে, আর আমাদের তিন মূর্তিমান জুল্যাং, ওয়াংবাও আর গাওবো জান নিয়ে পালানোর জন্য ইঁদুর দৌড় শুরু করে। পালানোর সময় জুল্যাং চালাকি করে গাওবোয়ের পকেট থেকে গাড়ির চাবিটা ছোঁ মেরে নিয়ে নেয়। গাওবো তখনও মাফিয়াদের সাথে ধস্তাধস্তি করছিল। জুল্যাং ওয়াংবাওকে ইশারা দেয় দৌড়ানোর জন্য। তারা দুজন মিলে দৌড়ে গাওবোয়ের গাড়িতে উঠে পড়ে এবং গাওবোকে ওই মাফিয়াদের ডেরাতেই ফেলে রেখে গাড়ি স্টার্ট দিয়ে হাওয়া হয়ে যায়। বেচারা গাওবো পেছনে মাফিয়াদের হাতে ধরা পড়ে যায়। মাফিয়ারা তাকে বেধম মার দিতে থাকে, কারণ তাদের লাখ লাখ টাকার মূর্তি ভেঙে গেছে। জুল্যাং গাড়ি নিয়ে অনেক দূর চলে আসে। সে মনে মনে খুশি যে গাওবো আপদটা বিদায় হয়েছে এবং তার গাড়িও পাওয়া গেছে। কিন্তু তাদের কপাল এতই ভালো যে কিছু দূর যাওয়ার পর হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি ভটভট করে বন্ধ হয়ে যায়। জুল্যাং নেমে চেক করে, দেখে ইঞ্জিন গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। একে তো টেনশন, তার উপর গাড়ির ভিতর থেকে ওয়াংবাও বক বক করেই যাচ্ছে। সে জুল্যাংকে দোষ দিচ্ছে যে আপনি কেমন মানুষ ভাই, নিজের বন্ধুকে ওই গুন্ডাদের হাতে মার খাওয়ার জন্য ফেলে এলেন, তাও আবার এমন একটা মানুষের বউ চলে গেছে। জুল্যাংয়ের ধৈর্যের বাঁধ এবার পুরোপুরি ভেঙে যায়। সে গাড়ি থেকে নেমে ওয়াংবাওকে যা তা বলে অপমান করা শুরু করে। সে চিৎকার করে বলে, তোর সমস্যাটা কি রে ভাই? তুই কি পাগল? আমরা
আমরা কোনো বন্ধু নই। আমি হলাম একজন সফল সিইও, আর তুই একটা সামান্য রুটিওয়ালা। তোর আর আমার স্ট্যাটাসের কোনো মিল নেই। আর শোন, গাঁও বউয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওটা সব ভুল ধারণা। আমরা শুধু বিজনেসের জন্য লড়াই করছি। তুই একটা গাধা। তোকে আমি শুরু থেকেই শুধু ব্যবহার করেছি আমার সুবিধার জন্য। রাগের মাথায় জুল্যাং ওয়াংবাওয়ের হাত থেকে তার সবথেকে প্রিয় জিনিস, সেই ক্যাকটাস গাছটা কেড়ে নেয়। এই গাছটা ওয়াংবাও সারা রাস্তা বাচ্চার মতো আগলে রেখেছিল। জুল্যাং সেই ক্যাকটাসটা ছুঁড়ে জঙ্গলের ঝোপের মধ্যে ফেলে দেয়। ওয়াংবাও চুপচাপ অপমান সহ্য করে, কিন্তু গাছটা ফেলে দেওয়ায় সে খুব কষ্ট পায়। সে কোনো কথা না বলে উল্টো দিকে হাঁটা শুরু করে। জুল্যাং গাড়ির পাশে একা দাঁড়িয়ে থাকে। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামে, মুষলধারে বৃষ্টি। জুল্যাং গাড়ির বনেটে হেলান দিয়ে বসে, ভাবে সে কি বেশি বাড়াবাড়ি করে ফেললো। লোকটা বোকা হতে পারে, কিন্তু মনটা তো ভালো। তার বিবেক দংশন শুরু হয়। সে দৌড়ে গিয়ে ঝোপের ভেতর থেকে সেই ক্যাকটাস গাছটা খুঁজে বের করে। ক্যাকটাসটা হাতে নিয়ে সে রাস্তায় ফিরে আসে, আর দেখে ওয়াংবাও সেখানে দাঁড়িয়ে আছে। ওয়াংবাও তাকে ফেলে যায়নি। জুল্যাং লজ্জিত হয়ে ক্যাকটাসটা ওয়াংবাওকে ফেরত দেয়। দুজনের মধ্যে কোনো কথা হয় না, কিন্তু এই বৃষ্টির মধ্যেই তাদের ঝগড়া মিটে যায়। ওদিকে গাঁও বউয়ের অবস্থা তখন শোচনীয়। মাফিয়ারা তাকে বেঁধে রেখেছিল। বস তাকে ধমক দিয়ে বলে, আমার মূর্তি ভাঙার ক্ষতিপূরণ দে, না হলে তোকে এখান থেকে যেতে দেব না। গাঁও বউ ভয়ে ভয়ে তার বউকে ফোন করে টাকা পাঠানোর জন্য। যে বউয়ের সাথে তার ডিভোর্স নিয়ে ঝামেলা চলছে, সেই বউয়ের কাছেই এখন তাকে হাত পাততে হচ্ছে। বউ প্রথমে বিশ্বাসই করতে চায় না, পরে গাঁও বউয়ের কান্না দেখে টাকা ট্রান্সফার করে দেয়। টাকা পেয়ে মাফিয়ারা তাকে ছেড়ে দেয়। গাঁও বউ ছাড়া পেয়েই প্রতিজ্ঞা করে জুল্যাং আর ওই রুটিওয়ালাকে সে ছাড়বে না। পরদিন সকালে জুল্যাং আর ওয়াংবাও হাঁটতে হাঁটতে এক গ্রামে এসে পৌঁছায়। গ্রামের পরিবেশ খুব উৎসব মুখর। আজ সেখানে সংক্রান্ত বা জলকেলির উৎসব চলছে। সবাই বালতি ভরে একে অপরের গায়ে পানি দিচ্ছে। ওয়াংবাও তো উৎসব দেখে খুব খুশি। সে খেলতে চায়, কিন্তু জুল্যাং এর মাথায় একটাই চিন্তা, ম্যাপ। তার ল্যাপটপে ম্যাপটা অর্ধেক ডাউনলোড হয়ে আছে। সে গ্রামের এক দোকানের সামনে বসে ল্যাপটপ অন করে ম্যাপটা লোড করার চেষ্টা করছে। ঠিক যখন ম্যাপটা ওপেন হবে, তখনই ওয়াংবাও খুশিতে এক বালতি পানি নিয়ে এসে জুল্যাং এর উপর ঢেলে দেয়। আর সেই পানির অর্ধেকটা গিয়ে ল্যাপটপের উপর পড়ে। সাথে সাথে ল্যাপটপ থেকে ধোঁয়া বেরোয়, স্পার্ক করে, আর স্ক্রিন কালো হয়ে যায়। জুল্যাং এর হাত মাথায়। ম্যাপ, বসের লোকেশন সব গেল। সে ওয়াংবাওকে মারতে উদ্যত হয়, কিন্তু গ্রামের এক স্থানীয় লোক তাদের ঝগড়া দেখে এগিয়ে আসে। জুল্যাং তাকে ভাঙা ভাঙা ভাষায় মন্দিরের বর্ণনা দেয়। ভাগ্যক্রমে ওই লোকটা মন্দিরটা চেনে এবং তাদের একটা কাগজের টুকরোয় ম্যাপ এঁকে দেয়। জুল্যাং হাফ ছেড়ে বাঁচে। রাতে তারা ওই গ্রামেই থেকে যায়। রাতে সেখানে ফানুস ওড়ানোর উৎসব হয়। হাজার হাজার ফানুস আকাশে উঠছে। এক মায়াবী পরিবেশ। ওয়াংবাও একটা ফানুস ওড়ায় এবং তার মায়ের জন্য প্রার্থনা করে। জুল্যাংও পাশে দাঁড়িয়ে দেখে। এই দৃশ্যটা তাদের মনের অস্থিরতা একটু কমিয়ে দেয়, কিন্তু এই শান্তি বেশিক্ষণ টেকে না। পরদিন খুব সকালে যখন তারা ঘুমোচ্ছিল, গাওবো তাদের খুঁজে বের করে ফেলে। গাওবো এখন আর সেই স্যুটেড বুটের ভদ্রলোক নেই। মার খেয়ে তার জামা কাপড় ছেঁড়া, চুল উস্কো খুস্কো। সে এসেই জুল্যাংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির এক পর্যায়ে গাওবো ওয়াংবাওয়ের হাত থেকে সেই আঁকানো ম্যাপটা ছিনিয়ে নেয়। তারপর তাদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে একটা গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জুল্যাং আর ওয়াংবাও এখন পুরোপুরি নিরুপায়। ম্যাপ নেই, গাড়ি নেই, কিন্তু জুল্যাং হার মানার পাত্র নয়। সে জানে গাওবো কোন দিকে গেছে। তারা গ্রাম থেকে একটা 3 চাকার টেম্পু বা টুকটুক জোগাড় করে। জুল্যাং ড্রাইভিং সিটে বসে আর ওয়াংবাও পেছনে। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর চেজ। জুল্যাং শর্টকাট রাস্তা দিয়ে জঙ্গল আর ক্ষেতের মাঝখান দিয়ে টেম্পু চালায়। তাদের টার্গেট গাওবোয়ের আগে মেন রোডে ওঠা। অনেক কসরত করে তারা গাওবোয়ের গাড়ির পাশাপাশি চলে আসে। তাদের প্ল্যান হলো চলন্ত অবস্থায় গাওবোয়ের গাড়ির চাবিটা তুলে নেওয়া, কিন্তু এটা করতে গিয়ে গাওবো তাদের দেখে ফেলে এবং নিজের গাড়িতে উঠে তাদের ধাওয়া করে। কিন্তু সুপার অয়েলের পাওয়ারে গাওবোয়ের গাড়ি রকেটের গতিতে চলতে শুরু করে। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ওদিকে জুল্যাং আর ওয়াংবাওয়ের টেম্পোও কম যায় না। তারা জঙ্গলের রাস্তায় ঢুকলে গাওবো তাদের পিছু নেয়। এক পর্যায়ে জুল্যাং তাদের টেম্পো নিয়ে একটা ভাঙা কুড়ে ঘরের চালের ওপর দিয়ে উড়ে গিয়ে নদীর পাড়ে পড়ে। গাওবোয়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। গাড়ি নষ্ট হওয়ায় গাওবো এবার দৌড়ে তাদের ধরতে আসে। জুল্যাং আর ওয়াংবাও দেখলো সামনে নদী, পার হওয়ার কোনো উপায় নেই। ঠিক তখনই তারা দেখে একটা হাতি নদী পার হচ্ছে। তারা কোনো মতে হাতির পিঠে উঠে নদী পার হতে থাকে। গাওবো নদীর পাড়ে দাঁড়িয়ে রাগে চিৎকার করতে থাকে। সে তার পকেট থেকে একটা ছুরি বের করে ছুঁড়ে মারে। ছুরিটা গিয়ে লাগে হাতির গায়ে বাঁধা দড়িতে। হাতি ভয় পেয়ে নড়াচড়া শুরু করে আর জুল্যাং আর ওয়াংবাও ধপাস করে নদীতে পড়ে যায়। স্রোতের টানে তারা ভেসে যায় অনেক দূর। জ্ঞান ফেরার পর তারা দেখে তারা এক গভীর জঙ্গলে আটকা পড়েছে। জামা কাপড় ভেজা, শরীর ক্লান্ত, আর কোথায় আছে কেউ জানে না।
জুল্যাংয়ের মেন্টাল ব্রেকডাউন হয়। সে রাগে তার ভাঙা ল্যাপটপটা আছাড় মেরে টুকরো টুকরো করে ফেলে। সে চিৎকার করতে থাকে, সব শেষ, আমার প্রজেক্ট, আমার ফিউচার সব শেষ। সে পাগলের মতো নিজের গায়ে আঘাত করতে থাকে। ওয়াংবাও তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু জুল্যাং শুনছে না। তখন ওয়াংবাও এক অদ্ভুত কাজ করে। সে এক লাথি মেরে জুল্যাংয়ের নড়বড়ে দাঁতটা ফেলে দেয়। জুল্যাং ব্যথায় কুঁকড়ে যায়, কিন্তু অদ্ভুতভাবে তার পাগলামিটা কমে যায়। সে শান্ত হয়ে বসে পড়ে। এরপর ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। জুল্যাং প্যান্ট খুলে তার ক্ষতস্থান দেখার চেষ্টা করছিল। ঠিক তখন জঙ্গলের ঝোপ থেকে এক বিষাক্ত সাপ এসে তার পাছায় কামড় বসিয়ে দেয়। জুল্যাং যন্ত্রমায় মাটিতে লুটিয়ে পড়ে। বিষ দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ছে। সে মনে করে আজই তার শেষ দিন। ওয়াংবাও প্রথমে ভয় পায়, কিন্তু তার বন্ধুকে বাঁচাতে সে এগিয়ে আসে। সে জুল্যাংয়ের ক্ষতস্থানে মুখ লাগিয়ে বিষ চুষে বের করতে থাকে। দৃশ্যটা একই সাথে হাসির এবং আবেগেরও। যে লোকটাকে জুল্যাং কিছুক্ষণ আগেও অপমান করেছিল, সেই লোকটাই আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার বিষ চুষে বের করছে। বিষ বের করার পর ওয়াংবাও জঙ্গল থেকে ভেষজ লতাপাতা চিবিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দেয়। রাতে তারা আগুন জ্বালিয়ে বসে বিশ্রাম নিচ্ছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জুল্যাং অনেক নরম হয়ে গেছে। সে ওয়াংবাওকে তার আর গাও বইয়ের আসল কাহিনীটা বলে। সে বলে, জানো ওয়াংবাও, ভার্সিটিতে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। এই যে ছুরিটা গাওবো আমার দিকে ছুঁড়েছিল, এটা আসলে আমিই তাকে গিফট করেছিলাম, কিন্তু টাকার লোভে আজ আমরা একে অপরের জান নিতে চাইছি। ওয়াংবাও চুপচাপ শোনে। তারপর সে তার ডায়েরিটা বের করে লিখতে শুরু করে। জুল্যাং কৌতূহলবশত ডায়েরিটা দেখতে চায়। ওয়াংবাও দিতে চায় না, কিন্তু জুল্যাং জোর করে কেড়ে নেয়। ডায়েরিটা পড়ার পর জুল্যাংয়ের চোখ দিয়ে পানি চলে আসে। সে দেখে ডায়েরিতে ওয়াংবাও লিখেছে, মা, আজ আমি আর ফ্যান বিংবিং হানিমুনে অনেক মজা করলাম। আমরা স্পা করেছি, হাতির পিঠে চড়েছি। বিংবিং তোমাকে খুব ভালোবাসে। আমরা তোমার জন্য একটা স্বাস্থ্য গাছ বা ক্যাকটাস লাগাবো, যাতে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। জুল্যাং অবাক হয়ে ওয়াংবাওয়ের দিকে তাকায়। ওয়াংবাও তখন আসল সত্যিটা বলে। তার মা অ্যালঝেইমার্স বা স্মৃতিভ্রম রোগে আক্রান্ত। মা শুধু নায়িকা ফ্যান বিংবিংকে মনে রাখতে পারে এবং তার খুব ভক্ত। ডাক্তার বলেছে মাকে খুশি রাখতে। তাই ওয়াংবাও মাকে মিথ্যা বলেছে যে সে ফ্যান বিংবিংকে বিয়ে করেছে এবং থাইল্যান্ডে হানিমুনে এসেছে। সে প্রতিদিন এই মিথ্যা গল্পগুলো ডায়েরিতে লেখে, যাতে বাড়ি ফিরে মাকে পড়ে শোনাতে পারে এবং মা খুশি হয়। জুল্যাং বুঝতে পারে ওয়াংবাও কোনো পাগল নয়, সে একজন অসাধারণ সন্তান। তার মনটা আকাশের মতো বড়। জুল্যাং নিজের আচরণের জন্য খুব লজ্জিত হয়। পরদিন সকালে তারা অনেক কষ্টে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় আসে। এক ট্রাক ড্রাইভার তাদের লিফট দেয়। ট্রাকের পেছনে বসে জুল্যাং হঠাৎ খেয়াল করে ওয়াংবাওয়ের ব্যাগের চেন খোলা। সে ব্যাগের ভেতর উকি দিয়ে দেখে সেখানে অনেকগুলো টাকার বান্ডিল আর একটা জিপিএস ট্র্যাকার। জুল্যাংয়ের সন্দেহ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সে ভাবে, তাহলে কি ওয়াংবাও শুরু থেকেই গাওবোয়ের চর? এই ট্র্যাকার দিয়েই কি গাওবো আমাদের খুঁজে পাচ্ছিল? সে ওয়াংবাওকে জেরা শুরু করে। ওয়াংবাও সরল মনে বলে, ভাই, আমি তো জানতাম না এটা ট্র্যাকার। আমি ভেবেছিলাম এটা কোনো গ্যাজেট, আর টাকাগুলো আমার জমানো টাকা, মায়ের চিকিৎসার জন্য। কিন্তু জুল্যাং বিশ্বাস করে না। সে ভাবে ওয়াংবাও তাকে ধোঁকা দিয়েছে। সে রাগে ওয়াংবাওকে ট্রাক থেকে নামিয়ে দেয় এবং একা চলে যায়। ওয়াংবাও রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে থাকে, কিন্তু জুল্যাং আর ফিরে তাকায় না। জুল্যাং একাই সেই মন্দিরে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে শোনে বড় বস লাওঝো গতরাতেই বেইজিং ফিরে গেছে। জুল্যাং হতাশ হয়ে পড়ে। তবে মন্দিরের এক সন্ন্যাসী তাকে একটা চিঠি দেয়। চিঠিতে লেখা, বস তাদের জন্য একটা অথরাইজেশন লেটার রেখে গেছে। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় গাওবো। গাওবো একা আসেনি, সে সাথে নিয়ে এসেছে এক বিশাল বডিগার্ড, একজন পেশাদার মুয়ে থাই ফাইটার। গাওবো জুল্যাংকে বলে, চিঠিটা আমাকে দে, না হলে তোকে জানে মেরে ফেলবো। জুল্যাং একা ওই ফাইটার আর গাওবোয়ের সাথে পেরে উঠছিল না। গাওবো তাকে মাটিতে ফেলে গলা টিপে ধরে। ঠিক যখন জুল্যাং দম বন্ধ হয়ে মারা যাবে, তখন সিনেমার হিরোর মতো এন্ট্রি নেয় ওয়াংবাও। সে জুল্যাংকে বাঁচাতে ফিরে এসেছে। ওয়াংবাও এক লাথি মেরে ফাইটারকে সরিয়ে দেয়। শুরু হয় ক্লাইম্যাক্স ফাইট। একদিকে জুল্যাং আর গাওবোয়ের হাতাহাতি, অন্যদিকে ওয়াংবাও আর সেই বিশাল ফাইটারের লড়াই। ওয়াংবাও তার মাকে দেওয়া কথা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে। সে তার সেই বিখ্যাত উড়ন্ত লাথি মারার চেষ্টা করে, কিন্তু প্রফেশনাল ফাইটারের কাছে সে পাত্তাই পায় না। ফাইটার তাকে নির্মমভাবে মারতে থাকে। ওয়াংবাও রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। জুল্যাং একপাশে অথরাইজেশন লেটারটা হাতে পেয়েছে, আর অন্য পাশে দেখছে তার বন্ধু ওয়াংবাও মার খেয়ে মরে যাচ্ছে। তার সামনে এখন দুটো রাস্তা, সারা জীবনের স্বপ্ন সেই কোটি টাকার কন্ট্রাক্ট নিয়ে পালানো, নাকি বন্ধুকে বাঁচানো। জুল্যাং এক মুহূর্ত চিন্তা না করে কন্ট্রাক্ট পেপারটা ছুঁড়ে ফেলে দেয় এবং দৌড়ে গিয়ে ওয়াংবাওয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে গার্ড দেবার জন্য। সে নিজে মার খায়, কিন্তু ওয়াংবাওকে আর মারতে দেয় না। এদের এই বন্ধুত্ব দেখে গাওবো থমকে যায়। শেষমেশ জুল্যাং আর ওয়াংবাও মিলে বুদ্ধি করে ওই ফাইটারকে হারিয়ে দেয়। মারামারি শেষে সবাই ক্লান্ত। অথরাইজেশন লেটারটা মারামারির সময় ছিঁড়ে গেছে। গাওবো সেটা কুড়িয়ে নিয়ে জোড়া লাগিয়ে পড়ে দেখে সেখানে বস লিখেছে, এই প্রযুক্তি সমাজের জন্য। এটা নিয়ে ব্যবসা করতে হলে তোমাদের দুজনকেই এক হতে হবে। এই কন্ট্রাক্ট তখনই ভ্যালিড হবে যদি জুল্যাং এবং গাওবো দুজনেই এতে সই করে। একা কেউ এটার মালিক হতে পারবে না। গাওবো এটা দেখে জুল্যাংকে অফার দেয়, চলো দুজনে মিলে
মিলে সই করি, লাভ 50-50। কিন্তু জুল্যাং বদলে গেছে। এই জার্নি তাকে শিখিয়েছে টাকার চেয়ে সম্পর্ক আর পরিবারের মূল্য অনেক বেশি। সে গাওবোয়ের মুখের ওপর ছিঁড়ে যাওয়া পেপারটা ফেলে দেয় এবং বলে, আমার আর এসব লাগবে না, তুই চাইলে সব নিয়ে নে। সে তার বন্ধু ওয়াংবাওকে কাঁধে তুলে মন্দির থেকে বেরিয়ে আসে। গাওবো একা দাঁড়িয়ে থাকে, তার হাতে কাগজ, কিন্তু সে বুঝতে পারে সে আসলে হেরে গেছে। গল্পের শেষে আমরা দেখি জুল্যাং বেইজিং ফিরে এসেছে। সে তার বউয়ের সাথে মিটমাট করে নিয়েছে, ডিভোর্স ক্যান্সেল। এখন সে তার মেয়েকে নিয়ে সময় কাটায়, কাজ কমিয়ে দিয়েছে। আর ওয়াংবাও, তার স্বপ্ন কি পূরণ হয়েছিল? হ্যাঁ, জুল্যাং তার কথা রেখেছিল। সে তার কানেকশন ব্যবহার করে আসল ফ্যান বিংবিংকে ওয়াংবাওয়ের স্টুডিওতে নিয়ে আসে। ওয়াংবাও যখন দেখে তার স্বপ্নের নায়িকা তার সামনে দাঁড়িয়ে, সে বিশ্বাসই করতে পারে না। 好，我是范冰冰。你是谁？范冰冰。 ফ্যান বিংবিং তার সাথে ছবি তোলে, তার মায়ের জন্য ভিডিও মেসেজ দেয়। ওয়াংবাওয়ের চোখ দিয়ে আনন্দের জল পড়ে। ভিডিওর একদম শেষে একটা টুইস্ট আছে। গাওবো কোথায়? দেখা যায় গাওবো এখনো থাইল্যান্ডে আটকে আছে, কারণ তার পাসপোর্টটা তো পুরো সময় ধরেই ওয়াংবাওয়ের কাছেই ছিল, যেটা সে ফেরত দিতে ভুলে গিয়েছিল। বেচারা গাওবো এয়ারপোর্টে পুলিশ আর কাস্টমসের সাথে ঝগড়া করছে আর দেশে ফিরতে পারছে না। এভাবেই শেষ হয় এক পাগল করা থাইল্যান্ড ভ্রমণের গল্প, যা আমাদের হাসায় আবার জীবনের আসল মানেও শেখায়।